ওয়েলকাম বন্ধুরা, আজ আমরা পুনরায় একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত। আজকের ক্লাসটি মূলত কনসেপচুয়াল ক্লাস হবে এবং তার শেষে কিছু কোয়েশ্চেন আনসার থাকবে শর্ট নোট হিসাবে। এই ভিডিওটি যারা বিভিন্ন পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন পরীক্ষায় এই লোকপাল এবং লোকায়ুক্তর উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তাই আমরা আজকে আলোচনা করব 1 নম্বর ডেফিনেশন অফ লোকপাল, অর্থাৎ হোয়াট ইজ লোকায়ুক্ত অর লোকপাল, অর্থাৎ লোকপাল বা লোকায়ুক্ত আসলে কী। 2 নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ লোকপাল অর লোকায়ুক্ত, অর্থাৎ লোকপালটা কেন ইন্ট্রোডিউস করা হলো ইন্ডিয়ার ইতিহাসে, ভারতের সাংবিধানিক ইতিহাসে সেটা। 3 নম্বর যে স্ট্রাকচার অফ লোকপাল, অর্থাৎ একজন লোকপাল নিয়োগ যখন হয় সেক্ষেত্রে কাকে লোকপাল হিসেবে নিয়োগ করা হয়, সেখানে কারা কারা থাকেন। এবং 4 নম্বর আলোচনা করব পাওয়ার অফ লোকপাল, অর্থাৎ লোকপালের কী ক্ষমতা রয়েছে, তিনি কিসের বিষয়ে ইনভেস্টিগেশন করেন। এবং 5 নম্বর কিছু থাকবে শর্ট নোট, যেখান থেকে পরীক্ষায় যে সমস্ত পরীক্ষায় এমসিকিউ পেপারের প্রশ্ন হয় সেখানে এই ধরনের প্রশ্ন আসবে, বা আমি পড়ার মধ্যেখানেও কিছু এমসিকিউ বলে দেবো। এই পাশে যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন লোকপালের লোগো। এই লোগোটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ বিভিন্ন পরীক্ষায় লোগো থেকে প্রশ্ন আসছে এবং বিগত কোনো একটি WBCS পরীক্ষায় প্রিলিতে এই লোকপালের লোগো থেকে প্রশ্ন এসেছিল যে লোকপালের লোগোতে যে নিচে যেটা রয়েছে সেটা আসলে কি, সূর্য, দুটি হাত, এরকম আর কি। এই যে রয়েছে দেখতে পাচ্ছেন, এই লোগো থেকেও প্রশ্ন আসছে। ফলে লোগোগুলো দেখে রাখবেন, এই লোগোটা রঙগুলো কী কী রয়েছে সেটা দেখে রাখবেন, কারণ লোগো থেকেও প্রশ্ন আসছে। অর্থাৎ আপনাকে শুধুমাত্র লোকপালের লোগো দেখলে হবে না, অন্যান্য যে কনস্টিটিউশনাল যে বডিগুলো রয়েছে সেগুলো দেখে রাখতে। যদিও লোকপাল কনস্টিটিউশনাল বডি নয়, আমি পরে আলোচনা করব। যাই হোক, আমরা এবার ধীরে ধীরে আমাদের মূল আলোচনায় যাব। তার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করে রাখবো, যদি আমাদের চ্যানেলের এই ধরনের কনসেপচুয়াল ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এরপরে আসছি মূল আলোচনায়। আমরা প্রথমেই এলাম ডেফিনেশন অফ লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত। 1 নম্বর দেখুন, দ্য লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট 2013 ম্যান্ডেটেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ লোকপাল অ্যাট দ্য ইউনিয়ন লেভেল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাট দ্য স্টেট লেভেল। অর্থাৎ এই যে লোকপাল এবং লোকায়ুক্ত কনসেপ্টটা একই, যখন এটা আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ব্যবহার করবো, তো ইউনিয়ন লেভেলে ব্যবহার করবো, তখন তার নাম হবে লোকপাল, এবং যখন রাজ্যের ক্ষেত্রে হবে এটা তখন হবে লোকায়ুক্ত। অর্থাৎ লোকপাল যে বডিটা রয়েছে তারা কাজ করবে কেন্দ্র সরকারের ওপর, এবং লোকায়ুক্ত যে বডিটা রয়েছে তারা কাজ করবে নির্দিষ্ট রাজ্য সরকারের ওপর। 2 নম্বর হচ্ছে লোকপাল অ্যান্ড লোকায়ুক্তস আর স্ট্যাটুটরি বডিজ অ্যান্ড দিস ডু নট হ্যাভ এনি কনস্টিটিউশনাল স্ট্যাটাস। একটু আমি যেটা বললাম, যেটা কিন্তু নন কনস্টিটিউশনাল বডি, অর্থাৎ এটা একটা স্ট্যাটুটরি বডি। আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম, বা কনস্টিটিউশনের যে সমস্ত ক্লাসগুলো হয়েছে, পলিটিক্স যেখানে ক্লাস হয়েছে সেখানে আমরা স্ট্যাটুটরি বডি এবং কনস্টিটিউশনাল বডির কথা বলেছিলাম। কনস্টিটিউশনাল বডি মানে হচ্ছে আমাদের যে কনস্টিটিউশন রয়েছে সেখানে কোনো একটি জায়গায় এর কথা উল্লেখ থাকবে, বা সংবিধান তৈরির সময় উল্লেখ ছিল, বর্তমানে সেটাকে অ্যামেন্ড করা হচ্ছে। যাই হোক না কেন, কনস্টিটিউশনাল মানেই হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে এটা কনস্টিটিউশনের মধ্যে লিপিবদ্ধ আছে। যেহেতু এটা নন কনস্টিটিউশনাল বডি, কনস্টিটিউশনাল স্ট্যাটাস নেই, আমরা বুঝতেই পারছি এখানে কিন্তু এই লোকপাল বা লোকায়ুক্ত বিষয়টা কনস্টিটিউশনাল লেখা নেই। তাহলে এটাকে স্ট্যাটুটরি বডি। স্ট্যাটুটরি বডি মানে কি? স্ট্যাটুটরি বডি তৈরি হয় কীভাবে, সেটা হচ্ছে আমাদের যে ক্যাবিনেট রয়েছে, ইউনিয়ন ক্যাবিনেট, সেখানে যে রেজুলেশন হয় সে রেজুলেশন পাস করতে হয় এটাকে ক্যাবিনেট মিটিংয়ে নর্মাল বিল হিসাবে, অর্থাৎ সেটা হচ্ছে স্ট্যাটুটরি বডি। নেক্সট আমরা দেখব 3 নম্বর যেটা রয়েছে, দ্য দিস ইনস্টিটিউশনস পারফর্ম দ্য ফাংশন অ্যান্ড রোল অফ অ্যান ওম্বাডসম্যান। অর্থাৎ এই ইনস্টিটিউশনটা, অর্থাৎ লোকপাল বা লোকায়ুক্তটা কাজ করবে একটা ওম্বাডসম্যান হিসাবে। ওম্বাডসম্যান বিষয়টা খুব সহজ বিষয় নয়। ওম্বাডসম্যান মানে সহিভাবে বুঝে নিন, ওম্বাডসম্যান হচ্ছে এমন একটা বিষয় বা এমন একটা ইনস্টিটিউশন যেখানে আপনাকে সাহায্য করা হবে। কি বিষয়ে না, আপনাকে কোনো বিষয়ে প্রতারিত করা হয়েছে, আপনি প্রতারিত হয়েছেন, সেক্ষেত্রে আপনি যার কাছে যাবেন প্রতারিত হওয়ার জন্য আপনাকে যে সাহায্য করবে সেটা হচ্ছে ওম্বাডসম্যান। এই ওম্বাডসম্যান বিষয়টা শুধুমাত্র এই যে লোকপালের ক্ষেত্রে ব্যবহার হয় তা নয়, আপনি ব্যাংকিং বা অন্যান্য সেক্টরের ক্ষেত্রেও এই ওম্বাডসম্যান ব্যাপারটা পরিচিত আছে। ওম্বাডসম্যান মানে আমি আবারও বলছি যে ব্যাংকিং ক্ষেত্রে যদি আপনি ভাবেন, তাহলে ধরুন আপনার কোনো বিষয়ে ফ্রড হয়েছে, তাহলে আপনি যেখানে যাবেন সেটা হচ্ছে ওম্বাডসম্যান। এবং এই ওম্বাডসম্যান নিয়ে বিভিন্ন ইনস্টিটিউশন তৈরি হয়েছে ভারতবর্ষের ইতিহাসে, বা অন্যান্য যে ইতিহাসগুলো রয়েছে, নরওয়ে, সুইডেন,
ডেনমার্ক, নিউজিল্যান্ড, ব্রিটেন বিভিন্ন জায়গায় ওমবার্সম্যান রিলেটেড বিভিন্ন ইনস্টিটিউশন তৈরি হয়েছে। তাহলে ওমবার্সম্যান মানে সহজে বুঝে নিন একটাই বিষয়, সেটা হচ্ছে কোনো জায়গায় যদি আপনি প্রতারিত হন সেক্ষেত্রে যার কাছে যাবেন মানে সেই সেক্টরে যার কাছে যাবেন সেটা হচ্ছে ওমবার্সম্যান। নেক্সট 4 নম্বর হচ্ছে এদের ডেফিনেশন যেটা, যে দে ইনকোয়ার ইন্টু অল অ্যালিগেশনস অফ করাপশনস এগেনস্ট সার্টেন পাবলিক বডিজ অর্গানাইজেশন অ্যান্ড ফর আদার রিলেটেড ম্যাটার্স। অর্থাৎ এদের কাজটাই হবে বিভিন্ন অ্যালিগেশন যেগুলো সেগুলো মূলত করাপশন রিলেটেড, সেটা অবশ্যই পাবলিক যে বডিসগুলো রয়েছে বা পাবলিক সার্ভেন্ট যারা রয়েছে তাদের বিরুদ্ধে এবং এই সম্পর্কিত, যেটা আমি ডিটেলসে আবার পরে দেখব। নেক্সট স্লাইডে আমরা দেখব ব্যাকগ্রাউন্ড অফ লোকপাল, অর্থাৎ লোকপালের কীভাবে ভারতবর্ষে ইন্ট্রোডিউস করা হলো। 1 নম্বর দেখুন, দ্য কনসেপ্ট ফর ওমবার্সম্যান অরিজিনেটেড ইন 1809 উইথ দ্য অফিসিয়াল ইনাগুরেশন অফ দ্য ইনস্টিটিউশন অফ ওমবার্সম্যান ইন সুইডেন, যেটা আমি একটু আগেই বললাম। সুইডেনে এই ওমবার্সম্যান ইনস্টিটিউশনটা প্রথম প্রতিষ্ঠা হয় 1809 সালে। এবং এই ওমবার্সম্যান রিলেটেড প্রশ্ন আসে বহু পরীক্ষায়, যে ওমবার্সম্যান কোথায় প্রতিষ্ঠিত হয়, তখন হবে উত্তর সুইডেন। এটাও BCSে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিলো এবং সালটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন আসে যে ওমবার্সম্যান প্রথম কোথায় প্রতিষ্ঠা হয় বা এই ইনস্টিটিউশনটা কাদের। সুইডেনে ওমবার্সম্যান ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা করে 1809 সালে। তার দেখে কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম নিউজিল্যান্ড, নরওয়ে, এছাড়া গ্রেট ব্রিটেনেও কিন্তু এই ধরনের এই ইনস্টিটিউশন তৈরি করা হয়েছে। এই ইনস্টিটিউশনটা আমি বারবার বলছি শুধুমাত্র এই যে কনস্টিটিউশনাল রিফর্মসের ক্ষেত্রেই হয় তা নয়, ব্যাংকিং সেক্টর বা অন্যান্য সেক্টরেও হয়। মূলত এর মানে হচ্ছে এটার দ্বারা আপনাকে যদি কেউ প্রতারিত করে, আপনি কোনো জায়গায় প্রতারিত হয়েছেন, সেক্ষেত্রে যার কাছে আপনি সাহায্যের জন্য যাবেন সেই অফিসিয়াল প্রতিষ্ঠানটা হচ্ছে ওমবার্সম্যান। নেক্সট 2 নম্বর, দ্য ফর্মার ল মিনিস্টার অশোক কুমার সেন বিকামস দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু প্রপোজ দ্য কনসেপ্ট অফ কনস্টিটিউশনাল ওমবার্সম্যান ইন পার্লামেন্টারি ইন দ্য আর্লি 1960s, যেটা আমি একটু আগেই বলছিলাম যে এটা হচ্ছে কনস্টিটিউশনাল ওমবার্সম্যান, সাংবিধানিক একটা ওমবার্সম্যান। ঠিক ব্যাংকিং ওমবার্সম্যানও হয়। এই কনস্টিটিউশনাল ওমবার্সম্যান অর্থাৎ আপনাকে সাংবিধানিকভাবে কোনো একটা বিষয় থেকে প্রতারিত করা হয়েছে, সেক্ষেত্রে আপনি কার কাছে যাবেন, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ওমবার্সম্যান। তার জন্যই কিন্তু লোকপাল তৈরি হবে। এই বিষয়ে প্রথম বললেন আমাদের প্রাক্তন আইনমন্ত্রী ছিলেন অশোক কুমার সেন, তিনি এটা পার্লামেন্টে 1960-এর দশকে বলেছিলেন। এই অশোক কুমার সেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা, অশোক কুমার সেন একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। অশোক কুমার সেন যিনি ভাই ছিলেন, মানে ভাই মানে দাদা, বড় দাদা, তার নাম হচ্ছে সুকুমার সেন। সুকুমার সেনের নাম হয়তো আপনারা প্রত্যেকেই শুনেছেন। এই সুকুমার সেন হচ্ছেন ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার। সুকুমার সেন এই প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। শুধুমাত্র প্রথম বলবো তা নয়, তিনি দ্বিতীয় যে নির্বাচন হয়েছিল 1957 সালে, সেবারেও তিনি নির্বাচন কমিশনার ছিলেন। অর্থাৎ 1951 এবং 57 2 বছর তিনি নির্বাচন সামলেছিলেন। এই অশোক কুমার সেন যিনি তার ভাই। এই সুকুমার সেনের গুরুত্বপূর্ণ ফ্যাক্ট কি না, সুকুমার সেন যেহেতু প্রথম নির্বাচন কমিশনার ছিলেন, ইনি মূলত ছিলেন ICS ব্যাচ, অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা আগে ছিল। 1921 সালের ইন্ডিয়ান সিভিল সার্ভিসের যে ব্যাচ ছিল তার ইনি অফিসার। এবং ভারত স্বাধীনতা লাভের পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্য সচিব ছিলেন সুকুমার সেন। এটাও মনে রাখতে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্য সচিব হচ্ছেন সুকুমার সেন। ঠিক পরবর্তী সময়ে তাকে তৎকালীন প্রধানমন্ত্রী, তখন তিনি প্রধানমন্ত্রী হননি, যাই হোক আর কি, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন অর্থাৎ জওহরলাল নেহরুজি কিন্তু ইনাকে প্রথম নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করেন। এই সুকুমার সেন এবং অশোক কুমার সেনের মধ্যে এটা সম্পর্ক, এরা দুজনেই দাদা ভাই। এনাদের আর একটা ভাই ছিল অমিয় সেন, তিনি আবার ডাক্তার ছিলেন, বিখ্যাত ডাক্তার। যাই হোক, এগুলো দেখে রাখবেন। দ্য ফর্মার ল মিনিস্টার অশোক কুমার সেন বিকামস দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু প্রপোজ দ্য কনসেপ্ট অফ কনস্টিটিউশনাল ওমবার্সম্যান ইন পার্লামেন্ট ইন দ্য আর্লি 1960s, যেটা আমি একটু বললাম যে 1960-এর দশকে এটা তিনি করেছিলেন। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা যে ডক্টর LM সিংভি কয়েন্ড দ্য টার্ম লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত, অর্থাৎ LM সিংভি খুব গুরুত্বপূর্ণ একজন আইনজ্ঞ। তিনি এই বিষয়ে এই যে দুটো টার্ম লোকপাল এবং লোকায়ুক্ত সেটা নিয়ে এলেন। অর্থাৎ টার্মটাকে ইউজ করেন প্রথম ডক্টর LM সিংভি। এখান থেকেও প্রশ্ন আছে, যেটা আমি একটু আগেই বললাম, ওমবার্সম্যান বিষয়টা হচ্ছে ওমবার্সম্যান, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে নাম দেওয়া হলো, এই কনস্টিটিউশনাল ওমবার্সম্যান বডিটার নাম দেওয়া হলো লোকপাল এবং লোকায়ুক্ত। লোকপাল হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে এবং লোকায়ুক্ত হচ্ছে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে। নেক্সট যেটা দেখবো সেটা যে বিলটা কবে পাস করানো হলো। The bill received assent from President on 1st January 2024 and came into the force on 16 January 2024 under the name the Lokpal and Lokayukta Act 2013। অর্থাৎ আমরা জানি যে কোনো একটা বিল প্রথমে পাস করতে গেলে
পার্লামেন্টে উভয় কক্ষে পাস হওয়ার পর সেটা প্রেসিডেন্টের অ্যাসেন্টের জন্য পাঠানো হয়। তিনি সেটাকে সই করতে পারেন, নাও করতে পারেন, সেটা আমরা জানি যে প্রেসিডেন্টের ভেটো পাওয়ার থাকে। যাক, সেটা আলাদা বিষয়, সেটা যখন বিল পাসের পদ্ধতি আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম। সেই বিলে সই করেন প্রেসিডেন্ট, সেটা হচ্ছে 1 জানুয়ারি 2014 এবং এটা চালু হয় 16 জানুয়ারি 2014 থেকে। এবং এই বিলটার কী নাম ছিল? দ্য লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট 2013। এখান থেকে প্রশ্ন আসে যে লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত যে বিলটা পাস হলো তার নামটা কী ছিল? তার নাম হচ্ছে লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট 2013 এবং পাস হলো কবে? 2014 সালে এবং চালু হলো 2014 সালে। নেক্সট আমরা যে ইম্পর্টেন্ট ফ্যাক্টটা দেখব, স্ট্রাকচার অফ লোকপাল। অর্থাৎ এই যে লোকপালের কথা বলছি, এই যে লোকপাল অর্থাৎ যে কোনো জায়গায় প্রতারিত হয়েছে আর্থিক বিষয়ে, সেটা আপনাকে সে কীভাবে সাহায্য করবে, সেখানে কারা কারা থাকবে। 1 নম্বর হচ্ছে লোকপাল ইজ আ মাল্টি মেম্বার বডি কনস্টিটিউশন অফ 1 চেয়ারপারসন অ্যান্ড 8 মেম্বার্স। অর্থাৎ এই লোকপাল একটা অনেকজন সদস্য বিশিষ্ট মানে একটা বডি, যেটা আমি বললাম একটু আগেই, স্ট্যাটুটরি বডি, কনস্টিটিউশনাল এর কিন্তু স্ট্যাটাস নেই। এবং এখানে একজন চেয়ারম্যান থাকবেন এবং 8 জন মেম্বার থাকবেন। খুব গুরুত্ব, মোট 9 জন থাকবেন। এখান থেকে প্রশ্ন আসে যে লোকপালের যে মোট সদস্য সংখ্যা কত, তখন হবে 9 জন, 8 + 1, এভাবে মনে রাখবেন। নেক্সট আমরা দেখব 2 নম্বর যে ফ্যাক্ট, যিনি চেয়ারম্যান হবে অর্থাৎ চেয়ারপারসন হবেন তার কী কী যোগ্যতা থাকা দরকার, কাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হবে। অপশন এ, দ্য চেয়ারপারসন অফ দ্য লোকপাল মাস্ট বি দ্য ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষে যে সুপ্রিম কোর্ট রয়েছে তার একদম প্রধান চিফ জাস্টিস হতে পারেন। এছাড়া একজন জাজও হতে পারেন, রিটায়ার্ড জাজ অফ সুপ্রিম কোর্ট, অথবা একজন এমন ব্যক্তি যার 25 বছরের এক্সপিরিয়েন্স আছে কিসের উপরে না, সেটা হতে পারে অ্যান্টি করাপশান পলিসির উপরে থাকতে পারে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, থাকতে পারে ভিজিলেন্সের উপরে, ফাইন্যান্সের উপরে, ইনক্লুডিং ইন্স্যুরেন্স, ব্যাঙ্কিং, ল অ্যান্ড ম্যানেজমেন্ট। অর্থাৎ এই সমস্ত বিষয়ে বা এই সমস্ত বিষয়ে 2-1টির ওপরে যার অনেক জ্ঞান আছে, মিনিমাম 25 ইয়ার্সের জ্ঞান আছে, তিনি এই বিষয়ে যোগ্য, অর্থাৎ লোকপালের চেয়ারম্যান হওয়ার যোগ্য। অর্থাৎ অ্যান এমিনেন্ট পার্সন উইথ impeccable integrity and outstanding ability, having special knowledge and experience of minimum 25 years in the matters relating to anti-corruption policy, public administration, vigilance, finance, including insurance and banking, law and management। তো এই সমস্ত বিষয়ে বা এই সমস্ত বিষয়ে 2-1টির ওপরে যার অগাধ জ্ঞান আছে মিনিমাম 25 বছরে, তাকে এই বিষয়ে নিয়োগ করা হবে অ্যাজ আ চেয়ারম্যান অফ লোকপাল। নেক্সট যে বাকি যে 8 জন মেম্বার থাকবেন তাদের ক্ষেত্রে কীরকম হবে? বাকি 8 জনের মধ্যে অবশ্যই হাফ মেম্বার্স টু বি জুডিশিয়াল মেম্বার্স। অর্থাৎ এই যে মোট 8 জন সদস্য, তাদের মধ্যে 4 জন হবে অবশ্যই জুডিশিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন বা জুডিশিয়াল সিস্টেমে যুক্ত আছেন, তাদের মধ্যে হবে 4 জন, 4 জনকে নিতে হবে। আর অবশ্যই মিনিমাম 50% অফ দ্য মেম্বার্স শুড বি ফ্রম SC, ST, OBC, মাইনরিটি অ্যান্ড ওমেন। অর্থাৎ এই যে 8 জনের মধ্যে 4 জন হয়ে গেলেন জুডিশিয়াল সার্ভিস থেকে, আর অবশ্যই 50% মেম্বারকে হতে হবে SC, ST, OBC, মাইনরিটি, ওমেনের ক্ষেত্রে। তাই মনে রাখতে হবে এই 4 জন বাদ দিয়ে যে বাকি 4 জন আছে তারা কিন্তু SC, ST, OBC, মাইনরিটি এরম নয়। ব্যাপারটা হচ্ছে মোট সদস্যের 8 জনের মধ্যে যেন অবশ্যই 4 জন জুডিশিয়াল সার্ভিস থেকে থাকে, জুডিশিয়াল সিস্টেম থেকে থাকে, এবং 4 জন যেন SC, ST, OBC হয়। ফলে এই 4 জনের মধ্যে কমন বিষয় থাকতে পারে। অর্থাৎ কোনো একজন SC বা ST সম্প্রদায়ের মানুষ বা OBC সম্প্রদায়ের মানুষ, কি মাইনরিটি, কি ওমেন, তিনি জুডিশিয়াল সার্ভিস আছে, ফলে তিনিও থাকতে পারেন। অর্থাৎ 2 জন 4 8 এরম নয়, এই 4 জনের মধ্যেই এই 4 জনও থাকতে পারে, এরম ব্যাপার আর কি। নেক্সট যেটা ইম্পর্টেন্স আছে পাওয়ার অ্যান্ড জুরিসডিকশন অফ লোকপাল, যেটার জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। অর্থাৎ লোকপালের কী কী কাজ? অপশন এ, জুরিসডিকশন অফ লোকপাল ইনক্লুডস প্রাইম মিনিস্টার, মিনিস্টার্স, members of parliament and group A, B, C and D officers and officials of central government। এই যে একটু আগেই বললাম লোকপাল যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে রিলেটেড, সেহেতু ইনি কাদের জুরিসডিকশনটা কাদের উপর ছড়িয়ে আছে? অবশ্যই PM, মিনিস্টার, পার্লামেন্টের অন্যান্য যে সদস্য রয়েছে অর্থাৎ MP যারা রয়েছেন, এছাড়া গ্রুপ A, B, C, D যারা অফিসার রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য এমপ্লয়ি যারা রয়েছেন তাদের প্রত্যেকের ওপরই কিন্তু লোকপালের ক্ষমতা আছে। 2 নম্বর হচ্ছে ইটস জুরিসডিকশন অলসো ইনক্লুডস এনি পারসন হু ইজ অর হ্যাজ বিন ইন চার্জ অফ এনি সোসাইটি সেট আপ বাই সেন্ট্রাল অ্যাক্ট। অর্থাৎ সেন্ট্রাল অ্যাক্ট দ্বারা তৈরি হয়েছে এমন সোসাইটি যারা কাজ করেন তাদের সঙ্গে যুক্ত বা সেই সেন্টারের উপর যুক্ত, সেই সোসাইটির উপর থাকবে। অ্যান্ড এনি আদার পারসন ইনভলভড ইন অ্যাক্ট অফ অ্যাবেটিং, ব্রাইব গিভিং অর ব্রাইব টেকিং। অর্থাৎ ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া, এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অ্যাক্টে তৈরি হয়েছে এমন কোনো সোসাইটিস, সেখানেও কিন্তু এই লোকপাল কাজ করতে পারবে। 3 নম্বর হচ্ছে দ্য পাওয়ার্স টু সুপারিনটেন্ডেন্স ওভার অ্যান্ড টু গিভ ডিরেকশন টু CBI। অর্থাৎ CBIকে কিন্তু অর্ডার করতে পারবে, ডিরেকশন দিতে পারবে এরা কোনো বিষয়ে ইনভেস্টিগেশন করার জন্য। 4 নম্বর হচ্ছে
পাওয়ার্স অফ কনফিসকেশন অফ অ্যাসেটস, প্রসিডস, রিসিপ্ট অ্যান্ড বেনিফিটস অ্যারাইজেন অন প্রডিউসড বাই মিনস অফ করাপশন। অর্থাৎ এরা কিন্তু সম্পত্তির যে বাজেয়াপ্ত করা এই সমস্ত বিষয়গুলো করতে পারবে, প্রসিড করতে পারবে, এছাড়া করাপশনের বিরুদ্ধে। নেক্সট 5 নম্বর হচ্ছে পাওয়ার টু রেকমেন্ডেড ট্রান্সফার অর সাসপেনশন অফ পাবলিক সার্ভেন্ট। অর্থাৎ কোনো একজন পাবলিক সার্ভেন্টকে তিনি ট্রান্সফার করার অর্ডার বা এই অর্ডার সাসপেনশন এই সমস্ত বিষয়গুলো তারা করতে পারে। ফলে এগুলো হচ্ছে পাওয়ার। আমরা লাস্টে বলেছিলাম আমরা দেখব যে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট, সেই ফ্যাক্টটা এবার দেখব। এরপরে এলাম আমাদের স্লাইডের লাস্ট স্লাইড, শর্ট নোটে। আমরা এর আগে এই ভিডিও আলোচনা করার সাথে সাথে কিছু শর্ট নোট আলোচনা করেছিলাম, সেগুলো লিখে রাখবেন। এরপরে যে শর্ট নোটগুলো আলোচনা করব সেগুলো আলোচনা শুরুর আগে একটা রিকোয়েস্ট করে রাখি আবার, যদি আপনি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আজকে ভিডিও লাইক এবং শেয়ার করবেন। এরপরে আমরা শর্ট নোট হিসেবে দেখব যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বেশি। যে প্রথম লোকপাল কে ছিলেন? দ্য ফার্স্ট চেয়ারপারসন অফ লোকপাল ইজ জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ ইন দ্য ইয়ার 2019। অর্থাৎ 2019 সালে প্রথম লোকপাল নিয়োগ করা হয়, সেটা হচ্ছেন জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ। আর মহারাষ্ট্র হচ্ছে প্রথম রাজ্য যে রাজ্যে প্রথম লোকায়ুক্ত ইন্ট্রোডিউস করা হয়েছিল 1971 সালে, এবং তারপরে ওড়িশা। এখান থেকে প্রশ্ন আসে যে কোন রাজ্যে প্রথম লোকায়ুক্ত নিয়োগ করা হয়, সেটা হচ্ছে মহারাষ্ট্র এবং তারপরে উড়িষ্যা। আর একটা বিষয় প্রথমেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে ওই যে আমি একটু আগেই বললাম যে কারা কারা চেয়ারম্যান হবেন, কারা কারা মেম্বার হবেন, সেই বিষয়টা বলার সময় একটা বিষয় বলা হয়নি। এই যে চেয়ারম্যান কারা হবেন, মানে কে হতে পারেন, সেই বিষয়ে একটা কমিটি তৈরি হয়। কারা এই কমিটিতে থাকেন? অর্থাৎ চেয়ারম্যানকে নিয়োগ করেন তো আমরা জানি যে প্রেসিডেন্ট, এটা মনে রাখবেন, চেয়ারম্যানকে নিয়োগ করেন প্রেসিডেন্ট, ঠিক লোকায়ুক্তর ক্ষেত্রে গভর্নর। কিন্তু ঘটনা হচ্ছে এই যে সদস্য যাদের নিয়োগ করা হচ্ছে তাদেরকে নিয়োগ করেন কে, মানে সেই সিলেকশনটা করেন কে, কমিটিতে কারা কারা থাকেন? অবশ্যই ইউনিয়নের ক্ষেত্রে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে এই বডিতে থাকবেন প্রথম হচ্ছে প্রাইম মিনিস্টার, তারপরে থাকবেন স্পিকার অফ লোকসভা, এছাড়া থাকবেন লিডার অফ অপোজিশন অর্থাৎ বিরোধী দলের নেতা, এবং থাকবেন তৎকালীন সময় যিনি রিসেন্ট চিফ জাস্টিস রয়েছেন, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, যদি তিনি না থাকেন সেই সময় কোনো কারণে, তিনি কাউকে যদি অ্যাপয়েন্ট করে দেন কোনো একটা জাজকে, তিনি থাকবেন। এবং এছাড়া প্রেসিডেন্ট যদি কোনো একজন বিশেষ ব্যক্তি আইন সম্বন্ধে জ্ঞান আছে এমন কাউকে নিয়োগ করতে পারেন। এই যে কমিটি, এই 5 জনের, এরা কিন্তু ওই যে 8 জন মেম্বার এবং একজন সদস্য তাদেরকে সিলেকশন করেন, তারপরে প্রেসিডেন্টের কাছে পাঠান, প্রেসিডেন্ট তাদেরকে নিয়োগ করেন। ঠিক রাজ্যের ক্ষেত্রে একই রকম ব্যাপার। রাজ্যের ক্ষেত্রে যদি হয়, রাজ্যের ক্ষেত্রেও সে একই ব্যাপার। অবশ্যই সিএম, লিডার অফ অপোজিশন এরা থাকেন, হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি থাকেন। তার সঙ্গে যদি তিনি না থাকতে পারেন তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি যাকে পাঠিয়ে দেন, জাজ, একজন সিটিং জাজকে, তিনি এই বিষয়ে থাকেন, এই কমিটিতে থাকেন। তারা ঠিক করেন লোকায়ুক্ত কে হবেন। যাই হোক, এটা হচ্ছে সিলেকশন কমিটি। তারপরে প্রেসিডেন্ট লোকপালকে নিয়োগ করেন এবং গভর্নর লোকায়ুক্তকে নিয়োগ করেন। যাই হোক, এই ধরনের আরও কনসেপচুয়াল ক্লাস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।